আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 13 নম্বর অধ্যায় টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারের পরীক্ষা ফরম্যাট নাম্বার 4 5 স্যার কি শো করতেছে না তো 4 5 ভেরিয়েন্স এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব 4 নম্বরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রুট আবার উঠাই দিলে কিন্তু ভেরিয়েন্স হয়ে যায়। আচ্ছা, তারপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনে তিনটা সূত্র অ্যাপ্লাই করা হয় বা দুইটা সূত্র অ্যাপ্লাই করা হয়, তিনটা নিচেরটাও দেখাবো। সেটা হচ্ছে সিবি, সরাসরি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলা থাকবে, তখন আমরা এটা করব। আর কোভেরিয়েন্স এটা কোন সময়, যখন দুইটা বা দুইয়ের অধিক স্টক থাকবে, স্টক বিটুইন দা স্টক এক্স এন্ড ওয়াই, তখন এইটা। আর কোরিলেশন বললে তো এই সূত্র অ্যাপ্লাই করব। আরেকটা বললাম ভেরিয়েন্স, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যখন বিটুইন বলবে কিন্তু প্রবাবিলিটি দেওয়া থাকবে না, নাম্বার অফ ইয়ার, তখন এই সূত্র ব্যবহার হবে। আচ্ছা, আমরা অঙ্কের দিকে চলে যাই। ছয় নম্বরে ছোট একটা অঙ্ক দিচ্ছিলাম এখানে। প্রবাবিলিটি দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে পাঁচটা। ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স when the expected value of the return 9.90। এখন ভেরিয়েন্স তো তৈরি করতে হবে, প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ওই সূত্রটাই, শুধু রুটটা আমরা উঠাই দেব। তা রুট বাদে লিখলাম সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পিআই। এখন মান লিখছি, প্রথমে 10% মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 9.90 হোল স্কয়ার ইনটু 0.10। দ্বিতীয়টা হচ্ছে 20% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.20। এরপর 10% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.10। এভাবে ক্যালকুলেশন করে ফলাফল বের করা হলো 23.88%। আচ্ছা, আর এর অন্য যে সূত্রগুলো সেগুলো সব আমরা 5 নম্বর ফরম্যাটে ব্যবহার করেছি, এই জন্য আমি এখানে আর অঙ্ক বেশি দেইনি। এখন 5 নম্বরে চলে যাব, কারণ এই দুটো একই রকম হবে। যখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, এবার বসে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিবি বানাবো। তো সিবি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে, হ্যাঁ সিবি দেওয়া আছে না, সিবিটা বের করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে দেওয়া আছে আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নিচেই, এইটা মান দেওয়া আছে সরাসরি। সুতরাং প্রজেক্ট এ বি সি, তিনটা প্রজেক্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4.25 ডিভাইডেড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এর জন্য 20% ভাগ করে একসাথে গুণ করতে পারি, না করলে পয়েন্ট থাকবে আর কি। একসাথে গুণ করলাম, পার্সেন্টেজ হয়ে গেল 21.25। স্টক বি, প্রজেক্ট বি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5.65, 25 দিয়ে আমরা ভাগ করে ক্যালকুলেশন করলাম, 22.60% অ্যান্সার হয়েছে। আচ্ছা, এরপরে সিবি, লাস্টে সি, প্রজেক্ট সি 7.50 কে ভাগ করলাম 27.50 দিয়ে, একসাথে গুণ করলাম, 27.275% অ্যান্সার। এই তো সিবি। এবার আসে আরেকটা, প্রবাবিলিটি দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে, রিটার্ন আছে, অর্থাৎ প্রজেক্ট এক্স প্রজেক্ট ওয়াই আলাদা করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রিটার্ন ফর ইচ অফ দ্য টু প্রজেক্ট। দুইটা প্রজেক্টের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করো। ওই 1 নম্বর ফরম্যাটে আমরা যেটা শিখছিলাম সেই প্রশ্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এর মধ্যে আবার প্রশ্ন করে অ্যানসার দিয়ে হুইচ প্রোভাইডস দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এর মধ্যে কোনটা বড় সেটা আবার আমাদের ইন্ডিকেট করতে হবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র শিখছি আর আই ইনটু পিআই, আর আই ইনটু পিআই। আচ্ছা, এখন এটা আমরা গুণ করলাম, ওয়ালাইকুম আসসালাম, 200 টাকা করে, 200 টাকা করে।
তাহলে আমরা মান বসাচ্ছি আর এর মান হ্যাঁ বলছে 200 টাকা ওটা দাম তো ওরা কি বলছে ও এখন 190 টাকা করে দিয়ে দিতে 180 টাকা করে নিয়ে আসে আচ্ছা তাহলে আমরা এখানে দেখালাম যে 40% ইনটু 0.1 40% ইনটু 0.1 গুণ করে দিলাম তারপর এটা ছিল 10% ইনটু 0.2 এরপর এটা ছিল 0% ইনটু 0.1 মাইনাস 5% ইনটু 0.2 এইভাবে পাঁচটা এই পাঁচটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে ফলাফল দেখালাম যোগ করে বিয়োগ করে 4% হয়েছে आंसर এরপরে আসি y পারবে তো পাঁচটা রেট প্রবাবিলিটির সাথে গুণ করে আমরা পেয়েছি 10% এখন বড় হয়েছে কোনটা y প্রজেক্ট রিটার্নটা বড় হয়েছে প্রজেক্ট y is the largest expected rate of return number 2 calculate the standard deviation for each of the two project which appears to have the greater risky standard deviation তো একটা ঝুঁকির পরিমাপ তো এর মধ্যে কোনটা বড় ঝুঁকি কোনটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বড় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্র লিখলাম যেহেতু প্রবাবিলিটি আছে সামেশন ri মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু pi আর উপরে রুট থাকলো ভিতরের কাজগুলো সব করলাম রুট দিয়ে ফলাফল বের করলাম 13.18 আর দ্বিতীয়টা দেখা গেল 14.83 আচ্ছা এর মধ্যে একটা হইছে 13 একটা 14 তাহলে 14 হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ ঝুঁকি বেশি সুতরাং স্টক y is appears to have the greater risky number 3 calculate the coefficient of variation cv for each of the two project এরপরে which appears to have the greater risk relative risky cv আমরা এখন দেখাবো cv সমান standard deviation divided by expected rate of return whole square into 100 329.50 আর 148.30 and greater risky কোনটা x যেটা বেশি তাহলে স্টক x is appears to have the greater risky cv করে দেখা গেল x প্রজেক্টটা ঝুঁকি বেশি ক্লিয়ার হইছে এরপরে আরেকটা আছে এটার ফরম্যাট তো আলাদা জিওমেট্রিক মিন জিওমেট্রিকের সূত্র gm সমান n রুট ওভার যেরকম আমরা কিউব রুট ওভার স্কয়ার রুট এসব বলি না n রুট ওভার 1 প্লাস r i মাইনাস 1 কিন্তু রুটের বাইরে এখন যদি আমি রুটটাকে উঠাই পাওয়ার করি তাহলে কিন্তু 1 বাই n হয়ে যায় এই যে অবলিক দিছি না মাঝে 1 প্লাস r i হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n এটা কিন্তু রুটের মান উপরে চলে গেছে তাহলে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি প্রথমটা ব্যবহার করতে পারি দ্বিতীয়টা ব্যবহার করতে পারি তবে দ্বিতীয়টা ব্যবহার করলে সবাই বুঝতে পারে ভালো আবার এই n রুট ওভার যেটা এটা আবার অনেকেই মান বের করতে পারে না ক্যালকুলেটরে এইজন্য দ্বিতীয়টা বের করলে দ্বিতীয়টা বসালে আবার তারা পারে ভালো তো দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করলাম the return of a stock for the past 5 years are given below নিচে দেওয়া হলো জিওমেট্রিক মিন gm সমান সূত্রটা আমরা দ্বিতীয়টা লিখলাম এই যে 10% তো আমরা 0.10 ইউজ করব তাহলে 1 প্লাস 0.10 1 প্লাস 0.07 তার যে মাইনাস আছে কিন্তু 1 মাইনাস 04 এরপর 1 মাইনাস 08 1 মাইনাস 09 এবার হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 5 এখন আমরা n এর মান তো 5 পেয়েছি 1 কে 5 দ্বারা ভাগ করলে 0.2 হয় পাওয়ার এখন ব্র্যাকেটের ভিতরে কিন্তু কোনো যোগ নেই সব গুণ 1.10 গুণ 1.07 গুণ এবার 1 থেকে 04 বাদ দিলে 0.96 থাকে কিন্তু 08 বাদ দিলে 0.92 থাকে
আর 1.09 থাকলো লাস্টে না, যাকে এগুলো সব একবারে গুণ করে ফেললাম। ব্র্যাকেটের ভিতরে গুণফল হয়েছে 1.13308 টু দি পাওয়ার 0.2। এবার ক্যালকুলেটরে 0.2 পাওয়ার দিলাম, দিলে আসলো 1.025303 মাইনাস 1। ক্যালকুলেশন করে 2.5303% হলো জিওমেট্রিক মিন। এরপরে সিএপিএম। সিএপিএম এর একটাই সূত্র, রিকোয়ারমেন্ট হবে এখান থেকে 4টা, একটা সূত্রে 4টা অংশ আছে, তাই রিকোয়ারমেন্ট আমরা 4টা বের করতে পারবো একটা সূত্র দিয়ে। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ক্যালকুলেট দ্য রিস্ক ফ্রি, ক্যালকুলেট দ্য বেটা কোএফিসিয়েন্ট, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড মার্কেট রিটার্ন আরএম। আচ্ছা, সূত্রটা তো আমাদের ওই একটাই জানা আছে, এখন আমি একটু প্রশ্নটা পড়ি। The hotline limited wish to calculate it the cost of equity capital using the CAPM approach. The following information are available: risk free 10%, beta 1.5, market return KM দেওয়া আছে তাই না, এখন প্রশ্নে KM আর দেবে না, এখন RM দেবে। আগে অবশ্যই KM ব্যবহার করা হইতো, তো 12.5%। and compute the required rate of the return on equity. And expected rate of return যদি বের করতে বলে, যাক আমরা expected rate of return এর সূত্রটা আগে লিখি। We know that আমরা জানি যে expected rate of return সমান x free প্লাস beta into RM minus risk free। এই RM মানে KM। এখন আসে risk free এর মান দেওয়া আছে 10%, beta 1.5, RM 12.5%, KM মানে risk free 10%। তাহলে KM এর মান তো 12.5 দিলাম, তারপরে 12.5 থেকে 10 বাদ গেল, থাকলো 2.5, এর সাথে 1.5 গুণ করলাম, গুণ করলে 3.75, 3.7 এর সাথে 10 যোগ করলাম, তাহলে 13.75, অর্থাৎ 13.75 অ্যান্সার আসলো। এখন যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দেওয়া থাকে, রিস্ক ফ্রি বের করতে হবে, তারপরে বেটা বের করতে হবে, এরপরে আরএম বের করতে হবে, এভাবে। দুই নম্বর প্রশ্নে বলা আছে at present the suppose the risk free 12% and the expected return on the market portfolio 16%, the expected return for 4 stock 4টা stock A B C D, average return 18 15 16 20%, এগুলো আমাদের দেওয়া হয়েছে, এটা তারা অ্যানসার করে পেয়েছে, তাই আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে। এটা কিন্তু কাজের না, এটার সাথে তুলনা করতে হবে আমাদের। আর আমাদের ইনফরমেশন হচ্ছে বেটা, এই বেটা দিয়ে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে গেলে 3টে মান লাগে, রিস্ক ফ্রি 12, আরএম 16 আর বেটা দেওয়া আছে। এই 3টা দিয়ে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারবো। অন দ্য বেসিস অফ দিস দ্য এক্সপেকটেশন হুইচ স্টক আর ওভারভ্যালুড এন্ড হুইচ আর আন্ডারভ্যালুড। তার মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করে তুলনা করতে হবে এই মান দিয়ে, যে কোনটা ছোট দেখানো হয়েছে আর কোনটা বড় দেখানো হয়েছে। We know that আমরা জানি expected rate of return এর সূত্র risk free plus beta RM minus risk free। মানগুলো বসাচ্ছি, স্টক A, স্টক B, স্টক B, স্টক C আর D। expected rate of return risk free এর মান 12% প্লাস beta 1.35 into RM minus risk free, RM 16% minus 12%। আচ্ছা, এবার আসি আমরা এই প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। 16 থেকে 12 বাদ দিলে 4 থাকে, এসআর এর সাথে 1.35 গুণ করতে হবে, গুণ করে যেটা পাওয়া যাবে সেটা আমাদের 12 সাথে যোগ করতে হবে। তাহলে 4% এর সাথে এটা গুণ করে কত হয়েছে 5.4, তার সাথে 12 যোগ করলে হলো 17.4। এই সেম ভাবে দ্বিতীয়টাও কাজ করলাম, 3 নম্বরটাও দেখালাম, 4 নম্বরটাও দেখালাম। তাহলে স্যার এখানে এভারেজ রিটার্ন এটা কোনো কাজ নাই, এবারে যেটার কাজ আছে ওই যে ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু দেখাবো এবার কাজ। এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তো আমরা বের করে ফেলেছি, 4টে 4 রকম বের হয়েছে। এখন আন্ডার ভ্যালু ওভার ভ্যালু দেখার জন্য একটা ছক তৈরি করতে হবে। এবারে যে রিটার্ন যেটা দেওয়া হয়েছে সাপ্লাই ওটা লিখলাম, প্রসে দেওয়া ছিল, আর আমরা যেটা তৈরি করলাম এই সাইডটা লিখলাম। এবার আমরা বিয়োগ করলে ডিফারেন্স পাবো। আচ্ছা, 18 থেকে 17.40 বাদ দিলে প্লাস 0.60% থাকে, 15 থেকে 15.4 বাদ দিলে মাইনাস 0.4 থেকে যায়, 16 থেকে 16.8 বাদ দিলে মাইনাস 0.80 থাকে, 20 থেকে 19 বাদ দিলে প্লাস 1% থেকে যায়,
যেগুলো প্লাস ফিগার এগুলো সব ওভার ভ্যালু, আর যেগুলো মাইনাস ফিগার এগুলো সব আন্ডার ভ্যালু। ক্লিয়ার এখন? জি স্যার। ওই প্রশ্নটাই আরেকবার আসছে, কোনো আন্ডার ভ্যালু ওভার ভ্যালু দেখানো লাগবে না, শুধু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে। তোর 12%, 16% বেটা দিয়ে আছে 3টা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখাও। বোর্ডে এরকম ভাবে আসছে, দুই রকম আসছে। 10 সালে এটা আসছে রিস্ক ফ্রি 12%, কোএফিসিয়েন্ট বেটা আছে 1.5, ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন, মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করো সিএপিএম অনুযায়ী, অ্যাজুমিং অ্যান এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট। মার্কেটের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত? 15%। এখন আমাদের ভ্যালু দেখাতে হবে। তাহলে 15% আমরা এটা বের করলাম। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। স্যার ক্লিয়ার সবাই? জি স্যার। কত মান বের হয়েছে? 16.50। আচ্ছা, এর পরেরটাও তো একই অবস্থা। স্টক কয়টা দেওয়া আছে? 4টা। এখানে মার্কেট রিটার্ন দেওয়া আছে 16 আর রিস্ক ফ্রি 9, বাস 4টা রিটার্ন বের করা হবে। কি রোমিও পারবে? আচ্ছা, তাহলে আমরা এই ফরম্যাটে যেগুলো আছে আশা করি মনে হয় এখন পারা যাবে। সূত্র তো ওই একটাই, রিকোয়ারমেন্ট 4টা, তাই না? আচ্ছা, এখানে একটা অঙ্কে অ্যামাউন্ট দেওয়া আছে, বেটা দেওয়ার পাশাপাশি আছে ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1 লাখ, 2 লাখ, 75, 1 লাখ 25 আছে। জি স্যার। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন, রেট অফ রিটার্ন অন ইওর পোর্টফোলিও? হ্যাঁ, এখন আমাদের রিস্ক ফ্রি দেওয়া আছে, মার্কেট রিটার্ন দেওয়া আছে, আর ইনভেস্টমেন্ট কি কাজে লাগবে? পোর্টফোলিও করার সময় কাজে লাগবে। তাহলে আমরা আগে সবগুলোর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করব, বের করার পরে এবার পোর্টফোলিও দেখাবো। তো পোর্টফোলিওটা আগে টোটাল ইনভেস্টমেন্ট যোগ করে দেখলাম 4 লাখ হয়েছে, এরকমও। এবার ওয়েট অফ এ, ওয়েট অফ বি, ওয়েট অফ সি, ওয়েট অফ ডি, এই চারটা আলাদা করলাম, করার পরে পোর্টফোলিও দেখালাম। এখন রিটার্ন আর এ ওয়েট অফ এ, আর বি ওয়েট অফ বি, আর সি ওয়েট অফ সি, আর ডি ওয়েট অফ ডি। এখন ওয়েট অফ এ বি সি ডি এটা তো এই লাইনে পাচ্ছি, আর রিটার্ন কোথায় পাচ্ছি? এই যে 1 2 3 হ্যাঁ 4, এই চারটা। বাস, এবার আমরা গুণ করে যোগ করে ফেলি, বাস হয়ে গেল পোর্টফোলিও। ক্লিয়ার? টি বিল যখন রিস্ক বলা হয়, ইল টু টি বিল, এই টি বিলের রিস্ক হচ্ছে রিটার্ন হচ্ছে রিস্ক ফ্রি। টি বিল বললে সেটা কি হয়? রিস্ক ফ্রি। মার্কেট রিটার্ন দেওয়া আছে, রিস্ক ফ্রি দেওয়া আছে, সিএপিএম অনুযায়ী কাজ করতে হবে। বাস, ওকে। এটা 14 সালে আসছে, পারা যাবে। 14 সালে একটা আসছে। আচ্ছা, এখানে দেখো সবাই 11 নম্বর অঙ্কটা, এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হট দেওয়া ছিল না, আর এখানে বেটা হট দেওয়া ছিল। এখন বেটা বের না করে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা যাবে না, তাই বেটা বের করতে হবে আগে। আর বেটা বের করার জন্য আমরা যে সিএপিএম শিখলাম, ওই সূত্রের বিকল্প আরেকটা সূত্র আছে, সেটা ইউজ করতে হবে। কেন? কারণ রেসিডিয়াল ভেরিয়েন্স আছে। রেসিডিয়াল ভেরিয়েন্স আছে না লাস্টে? আছে। জি স্যার। এই জন্য আমাদেরকে বেটা বের করার সূত্র একটু ভিন্ন রকম ভাবে বের করতে হবে। ও, আমি এটাতে দিয়ে দিছি, ওইটাই দিছি। আচ্ছা আচ্ছা, রেসিডিয়াল ভেরিয়েন্সের লাস্টে দেখাবো। তাহলে আসলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে বেটা বের করলাম। বেটা বের করেছি এ আর বি দূরে বের করলাম, বের করে এরপরে আমরা ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখো রেসিডিয়াল ভেরিয়েন্সের ব্যবহার হয়েছে এখানে, বেটার ভিতরে না, শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে আলাদা হয়ে গেছে না। এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বেটা যেহেতু বেড়ে গেছে, তাই বেটা ইনটু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হোল স্কয়ার প্লাস রেসিডিয়াল ভেরিয়েন্স। কি এটা কি আগে ছিল? এটা কিন্তু শুধু এই রেসিডিয়াল ভেরিয়েন্সের কারণেই আসলো, নাইলে আমরা অরিজিনালি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওই সূত্রে অ্যাপ্লাই করতাম। এখন ফিলিং দ্য গ্যাপ পূরণ করলাম, এখানে দুইটা মান আর এখানে দুইটা মান পূরণ করলাম, বাস হয়ে গেল অঙ্ক। তাহলে তো এই এটা আবার একটু বুঝা দিন হ্যাঁ, এটা তাই না স্যার, এই জিনিসটা হ্যাঁ, বলছি কি যে বেটা পুরোটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখানে প্রথমে আমরা বেটা বের করব। তো বেটা বের করতে গেলে তো রিস্ক ফ্রি লাগলো, যেহেতু রিস্ক ফ্রি সবার মান দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া আছে 16%, আর এটা 8%, এই যে এই পাশে 8%।
অবশ্যই পার্সেন্টেজ দিতে পারো, আমি কিন্তু দশমিক দিছি, এবার এটা পার্সেন্টেজ দিছি, যার যেটা খুশি সে ইউজ করতে পারে। তাহলে আছে এখানে বেটা বাদে আর সবার মান যদি পেয়ে যাই, সমীকরণ করে আমরা বেটার মান বের করতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ পেরে যাবো। এবার আসো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বেটা ইনটু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হোল স্কয়ার, মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস রেসিডিয়াল ভেরিয়েন্স। এখন বেটা এই মাত্র পাইলাম 2.5, তার সাথে মার্কেট স্ট্যান্ডার্ড লেখা রয়েছে 30, হোল স্কয়ার করে রেসিডিয়াল ভেরিয়েন্স কত লেখা আছে 0.0375 আছে। এটা ক্যালকুলেশন করলাম, এটা স্ট্যান্ডার্ড পাইলাম। আরেকটা কি সবাই শুনতেছে? রোহান কই? রোহানও শুনতেছে না? ঘুমায় গেছে কিনা? জি স্যার। আচ্ছা জায়েদ, জায়েদ জায়েদ কি বই পাইছে? জায়েদ আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা আমরা বের করতে পারছি। আছে এখানে আমাদের গ্যাপ দিছিল কি জানো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইটা দেখাও আর বেটা দুইটা দেখাও, বাস এটা মান বহাই দিয়ে आंसर হয়ে গেল। সহজ আছে না? 16 সালে এটা আসছিল, 16 সালে এই দুটো অঙ্ক আসছে জেবিএম এর, এগুলো সহজ আছে। 17 সবগুলো দেখে ফেলবো এখন। স্যার কখনো কি রিস্ক ফ্রি রিটার্ন আর মার্কেট রিটার্ন এগুলোর ভ্যালু বের করতে বলে? না ওইটা আর বের করতে বলে না। এখন দেখো যদি কখনো ভ্যালু দেয়া থাকে ইনভেস্টমেন্ট, তাই তো ওয়েট করতে আসি। এই ওয়েট, ওয়েট কিসের জন্য? পোর্টফোলিও দেখানোর জন্য। পোর্টফোলিও যখন করবে তখন ওই ওয়েটটা বের করা লাগবে। হ্যাঁ ওই ওয়েটটা হলে তো পোর্টফোলিও হয় না। পোর্টফোলিও সংজ্ঞায় তো এটাই বলা হয়েছে যে 1,000 টাকা ভিন্ন ভিন্ন খাতে বিনিয়োগ করা, কত অংশ বিনিয়োগ করলে এই অনুপাত বের করা কিন্তু পোর্টফোলিও আছে। এদের উপর প্রত্যেকটা করা লাগবে। এখানে একটা অঙ্ক দিছি, এই যে 19 সালে আসছে, আপনার 15 সালে আসছিল, আবার 19 সালে আসছে। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আছে রবিও, ইনভেস্টমেন্ট থাকলে কি পোর্টফোলিও করা লাগে না? এই যে পোর্টফোলিও দেখা যাবে, তার পোর্টফোলিও ওয়েট দিয়ে গুণ করে ফেলবা, সবগুলো একসাথে বের আসবে। তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, বাস ওকে। এখানে আসো 23 নম্বর একটা অঙ্ক, অঙ্কটা প্যাসেজ আকারে দেওয়া। কি বলছিল? বেটা এন্ড সিএপিএম currently under the consideration is a project with a beta b 1.5. At this time, the risk-free rate of return, risk-free 7%, and the return on the market portfolio RM বা KM বলা হয়েছে, আগে বললাম না আগের প্রশ্নে KM দেয়া থাকতো মার্কেট রিটার্নে, এখন RM থাকবে 10%. The project is actually expected rate of return. And annual rate of return কত হয়েছে? 11%। এগুলো তারা বের করেছে কিন্তু। এখন প্রশ্ন 1 নম্বর, if the return on the market portfolio are to increase by 10%, যদি মার্কেট পোর্টফোলিও ইনক্রিজ হয়, বাই মানে কি দ্বারা, এত দ্বারা, আচ্ছা 2 বলিনি কিন্তু বাই বলেছে, 10% যদি মার্কেট পোর্টফোলিও ইনক্রিজ হয়, তাহলে what would be the expected to happen to the project required return? required return এর কি ঘটনা, কি ঘটবে, কি পরিবর্তন আসবে? এখন আসো required return মানে expected rate of return, মার্কেট পোর্টফোলিও না আমি বের করলি ফোন দিলে আমার নাম্বার ইউটিউবে রয়েছে না, আপনার কোন এখন আসি আমরা, ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 10%। হ্যাঁ বাবা সত্য করে দিয়েছে।
তাই নাকি 200 টাকা করে বলে নেওয়া হয় আচ্ছা ঠিক আচ্ছা তাহলে আমার এই বিকাশে দিয়ে দিও হ্যাঁ নগদে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক কাজ করো ওখানে ওখানে তুমি ইয়ে করো 400 টাকা রাখো হ্যাঁ তাহলে 3000 দিয়ে যাচ্ছে এখন আসে এখানে ইনক্রিজ করতে বলছে কত 10%। যদি আমাদের পোর্টফোলিও ইনক্রিজ হয় 10% তাহলে কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্নও বাড়বে আচ্ছা এখন সেটা আমরা এখানে অ্যানসারটা দিব when the market return increase by 10% the project required return would be expected to increase by 15% কি হবে 15% কারণ বেটা আছে তো মার্কেট পোর্টফোলিওর সাথে বেটা গুণ হয় না তাহলে বেটা 1.5 এর সাথে 10 গুণ হয়েছে ঠিক আছে আচ্ছা when the market return would be 10% the project required আবার ইনক্রিজ না এর পরে বলছে কি আর একটু ডিক্রিজ হ্যাঁ বলছি যে 2500 দিলে হচ্ছে হ্যাঁ তো 2500 এখানে পাঠাও হ্যাঁ 2500 আমারটা পাঠাও তোমারটা দেখে নাও পরেরটা বলছে what if the market return were to decline by এই যে বলছে ডিক্লাইন মানে ডিক্রিজ হওয়া যদি ডিক্রিজ হয় 10% তাহলে ফলাফল কি হবে এটা দেখাতে হবে হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ নগদে দাও 2500 দাও কাছে রেখে দিন খরচ করো এখন আসো তাহলে এখানে যদি ডিক্রিজ হয় তাহলে ওই 15% ডিক্রিজ হবে কি হবে 15% দেখো এখানে লিখে দিয়েছি when the market return would by 10% the project required return would be expected decrease by 15% কি হবে 15% যে -10% কমে যাবে তো ওই 10% এর সাথে গুণ করতে হবে ঠিক আছে না গুণ করলে কত হচ্ছে 15% ডিক্রিজ হয়ে যাচ্ছে এটা তাহলে কি রকম প্রশ্ন হলো তাত্ত্বিক প্রশ্ন হ্যাঁ তত্ত্বীয় প্রশ্ন বলা হয়েছে ইউজ দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সিএপিএম ইউজ করো তার মানে সিএপিএম এর সূত্রই তো আমরা ইউজ করতেছি এত সময় টু ফাইন্ড দ্য রিকোয়ার্ড রিটার্ন অন দিস দ্য ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত এটা দেখাতে হবে তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করলাম ওই সিএপিএম এর সূত্র অনুযায়ী কত পার্সেন্ট বের হলো 11.50 সি নম্বর আসো অন দ্য বেসিস অফ ইওর ক্যালকুলেশন অফ বি তোমার যে বি ক্যালকুলেশন করলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ওইটার উপর বেসিস করে উড ইউ রিকমেন্ডেড তুমি এবার রিকমেন্ড করো দিস ইনভেস্টমেন্ট হয় অর হয় নট এই বিনিয়োগ তুমি করবে নাকি করবে না এখন এখানে আমাদের বলছিল বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যাবে 11% এক্সপেক্টেড রিটার্ন কত বলেছিল 11 আর আমরা যে বি তে যে পার্সেন্টেজটা করলাম তাতে আমাদের ফলাফল আসলে 11.50 আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 11.5 আর তারা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে 11% এর বেশি দেবে না তাহলে আমরা সেখানে যাব না দরকার হলে আমরা নিজেরাই অন্য জায়গায় বিনিয়োগ করব হ্যাঁ যদি আমাদের ক্যালকুলেশন করে 10.5% হইতো আর ওরা যদি 11% দিতে চাইতো তাহলে আমরা ওটা চয়েস করতাম যে আমাদের ওখানেই ভালো হচ্ছে সুতরাং ওইদিকে যাই তো কমেন্ট আমরা সেভাবে লিখবো যে নো দ্য প্রজেক্ট শুড বি রিজেক্ট না আমরা এটা গ্রহণ করব না এটা আমাদের রিজেক্ট করে দিতে হবে বিকজ কারণ ইফ দ্য এক্সপেক্টেড রিটার্ন 11% ইজ লেস দেন 11.5 এটা তো 11.5 এর থেকে ছোট তাই আমরা এটা রিজেক্ট করে দেব ঠিক তো নাম্বার ডি assuming that as a result of investor becoming less risky average the market return drop by 10% to 9% এবার যদি 10% এর জায়গায় মার্কেট এটা 9% হয়ে যায় তাহলে তোমার সিদ্ধান্ত কি হবে হোয়াট ইমপ্যাক্ট কি প্রভাব পড়বে would this change have on your
রেসপন্স ইন বি এন্ড সি। ওই যে বি আর সি যে রিকোয়ারমেন্টটা করলে, বি তে একটা ক্যালকুলেশন করিছো, হ্যাঁ, আর সি তে একটা কমেন্ট লিখিছো। তো এখন আমরা ডি তে এসে ওই দুটো কাজই করব, একটা কমেন্ট লিখবো আর একটা ক্যালকুলেশন করব। ক্লিয়ার? তাহলে আমরা সেটা লিখলাম, প্রথম ক্যালকুলেশন করে দেখলাম কত 10% হয়েছে, 9% দিয়ে ওখানে আমরা 10% করেছি। এখন 10% যে আমাদের ক্যালকুলেশনে হলো, অথচ টেবিল ভ্যালু আমাকে যা দেওয়া হলো তাতে তো 11। সুতরাং এবার আমরা রাজি হচ্ছি, দ্য প্রজেক্ট উড বি অ্যাকসেপ্টেড, এটা আমাদের এবার উচিত গ্রহণ করা, বিকজ ইটস expected return of 11% is now in excess of the required return, which has declined to 10% as a result of investor is the market balance becoming less risky average, তাই তো? তাহলে আমাদের যেহেতু মার্কেট প্যালেসের কারণে এখানে একটু ছোট হয়ে গেছে এক্সপেক্টেড রিটার্ন, সুতরাং আমরা এটা রাজি, 11% হলে আমরা খুশি, তাই তো? তাহলে আমরা সিএপিএম এর 23টা অঙ্ক শেষ করলাম। সবাই বুঝতে পারছে অঙ্কগুলো, তাই না? এই অঙ্কটা 7 কলেজের জন্য এবছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা 7 কলেজে আছে তাদেরকে ইম্পর্টেন্ট দেওয়া হলো, যারা 7 কলেজের বাইরে আছে কি আরেকবার বলে দিবেন? কোনটা স্যার অঙ্কটা কি আরেকবার বলে দিবেন? পুরো আমি অঙ্কটাই ছিলাম না তো, নেট চলে গেছিল। এই 23 নম্বরটা আচ্ছা, লিখা সম্পূর্ণটা রেকর্ড করা আছে, এই কথাগুলোই আমার কথাগুলো রেকর্ড করা আছে। এখনই আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি। জি স্যার। তো এই অঙ্কটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি 7 কলেজের জন্য। আর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় যদি কঠিন প্রশ্ন দেয় তাহলে এই অঙ্কটাই দেবে। আচ্ছা, তাহলে এখন সহজ আছে না অঙ্কটা? এখন বুঝে গেছি বলে সহজ, কিন্তু এটা যদি দেখলে কঠিন লাগে। হ্যাঁ, না দেখে যদি না দেখা অঙ্ক আনসিন প্রশ্ন এভাবে দেওয়া থাকতো, তখন কি করতে হবে, কি করবে, আনসার কিভাবে দেবো, এটা বুঝতে অসুবিধা হতো। এখন তো ক্লিয়ার, আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছে।